জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 দেশ টিভির বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দেশে মাছ উৎপাদনে 11 ভাগ অবদান রাখে জাতীয় ইলিশ। বিশ্বের 80 ভাগ ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। দেশের মোট জিডিপিতে 1% অবদান রাখে এই ইলিশ। এই ইলিশ সংরক্ষণে জাটকা নিধন বন্ধ করা খুবই জরুরি। কিছু অসাধু চক্র প্রতি বছরই বিপুল পরিমাণ জাটকা নিধনে তৎপর হয়ে ওঠে। তাই জাটকা সংরক্ষণে দীর্ঘদিন ধরেই এই জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করে আসছে মৎস্য অধিদপ্তর এবং সারা দেশব্যাপী। আমরা আজকে কথা বলবো, আমাদের সঙ্গে স্টুডিওতে 3জন অতিথি উপস্থিত আছেন। সরাসরি একটু তাদের সঙ্গে আমরা যেতে চাই এবং পরিচয় করাতে চাই। শুরুতেই আমার সঙ্গে আছেন মোহাম্মদ মিজানুর রহমান, পিপিএম বার উপ মহাপুলিশ পরিদর্শক, নৌ পুলিশ, এবং আছেন এমদাদুল্লাহ, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, এবং আছেন মাহবুবা খানম, তথ্য কর্মকর্তা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 3জনকে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রথমে মোল্লা এমদাদুল্লাহ আপনার কাছে আসতে চাই, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প। আমি একটু প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা কিভাবে জাটকা সংরক্ষণ যে কর্মসূচিটি এটি পালন করে আসছেন। আমি জানি যে 2007 সাল থেকে এই কর্মসূচিটি পালন করে আসছেন। জাটকা নিধন কিভাবে বন্ধ করছেন আসলে? আমাদের ইলিশের উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাটকা রক্ষা করা। আমাদের মূলত হলো 2টা কার্যক্রমকে আমরা গুরুত্ব দিই। সেটা হলো আমাদের বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট, আর একটা হলো আমাদের কো-ম্যানেজমেন্ট, অর্থাৎ জৈব ব্যবস্থাপনা এবং সহ-ব্যবস্থাপনা। তো আমাদের একটা ইলিশ সমুদ্রের থেকে ডিম ছাড়ার জন্য তারা স্বাদু পানিতে নদীতে আসে। এই ডিম ছাড়াকে নির্বিঘ্ন আমরা করে থাকি। এর পরে সে যখন বাচ্চা হয়, ছোট বাচ্চা দেয়, ছোট বাচ্চাকে তাকে যত্ন করতে হয়। এই যত্ন করার জন্য মার্চ এপ্রিল 2 মাস আর জাটকা রক্ষা করার জন্য অভয়াশ্রম, আমরা অভয়াশ্রমে আমরা এটাকে রক্ষা করে থাকি। অভয়াশ্রমে অধিকাংশ জাটকাই এই অভয়াশ্রম এলাকায়, ইলিশের অভয়াশ্রম এলাকায় তারা অবস্থান করে, তারা স্কুল ফর্মে থাকে। এরপরে এই জাটকাটা যখন মার্চ এপ্রিলের শেষের দিকে এরা সমুদ্রে চলে যায়, তখন আবার সমুদ্রে এদেরকে রক্ষা করার জন্য সমুদ্রে আবার গত বছর ছিল 65 দিনের অভয়াশ্রম, এবছর এটা 58 দিন হয়েছে। 15ই জুন থেকে 15ই এপ্রিল থেকে 11ই জুন। অর্থাৎ একটা আমরা ছোট বাচ্চাটাকে যেমন তার জন্ম থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত মা বাপ যেমন যত্ন নেয়, তেমনি করে আমরা ছোট ইলিশ তার জন্ম থেকে শুরু করে সে যখন একটা মোটামুটি একটা ছোট বাচ্চা, সে চলাফেরা করতে পারে, নিজে চলতে পারে, ততক্ষণ পর্যন্ত তার জন্ম, তার নার্সারি করা, তার সমুদ্রে একটা পর্যায়ে পর্যন্ত রাখা, এ পুরা বায়োলজিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ইলিশকে আমরা সংরক্ষণ করে থাকি। তো এর পাশাপাশি এটা রক্ষা করার জন্য আমাদের অনেকগুলো সীমাবদ্ধতার কারণে জেলেরা তারা যে বন্ধ পিরিয়ড, সেই সময়ের জন্য তারা জীবিকা, তাদের যেহেতু মাছ আহরণ করতে পারে না, এই জন্য সরকার বিজিএফের ব্যবস্থা করে থাকে। বছরে 4 মাস 40 কেজি করে, অর্থাৎ 160 কেজি বিজিএফ সরকারের তরফ থেকে দেওয়া হয় জেলেদেরকে, যে সরকারের তরফ থেকে জেলেদেরকে দেওয়া হয়। আর এর পাশাপাশি জেলেদেরকে এই সময় কর্মসংস্থান সৃষ্টির জন্য, তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প থেকে আমরা বকনা বছর বিতরণ করে থাকি। আর আমাদের কো-ম্যানেজমেন্ট, যেটা জেলেদেরকে নিয়ে আমরা এটি আমরা করতে চাই, যেহেতু এই সম্পদের মালিক মূলত তারাই আহরণ করবে, তারাই ধরবে, তাদের জীবন জীবিকা, তাদের পরিবারের সচ্ছলতা এটা পুরাপুরি এই ইলিশের উপর নির্ভরশীল। এই জন্য তাদেরকে নিয়ে আমরা কাজগুলো করে থাকি। সেখানে আমরা তাদেরকে সচেতন করে থাকি, সচেতনতা সভা করে থাকি। অর্থাৎ এটার মালিক যে তারা, তাদেরকে আমরা বোঝাই যে এই সম্পদের মালিক তোমরা এটাকে নষ্ট করো না। খুবই চমৎকার উদ্যোগ। আমি একটু মোহাম্মদ মিজানুর রহমান, উপ মহাপুলিশ পরিদর্শক, নৌ পুলিশ, অর্থাৎ নৌ পুলিশ কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে এবং নৌ পুলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীতে বা সাগরে। আমি একটু যেতে চাই মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে প্রশ্ন আসলে আপনারা আইন প্রয়োগের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয় জাটকা নিধন বন্ধ করার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমি চ্যালেঞ্জ যাওয়ার পূর্বে 2টো তথ্য আপনাকে দিতে যাচ্ছি। একটা হচ্ছে 2010 সালে আমাদের ইলিশের উৎপাদন ছিল 2.8 লক্ষ মেট্রিক টন। 2013 সালে নৌ পুলিশের যাত্রা শুরু হয়। 2024 সালে আমাদের ইলিশের উৎপাদন 5.6 লক্ষ মেট্রিক টন। আমি মনে করি এর একটা সবচেয়ে বড় এটার সাফল্য আমাদের মৎস্য অধিদপ্তর, মৎস্য কর্মকর্তা যারা রয়েছেন, এর পাশাপাশি নৌ পুলিশ আমরাও কাজ করছি এই আমাদের মৎস্য সংরক্ষণের জন্য।
যে চ্যালেঞ্জের বিষয় আসে, আমরা আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে যখন জেলেরা মাছ ধরতে যায় নিষিদ্ধ সময়ে, তারা কিন্তু কখনো দে আর নট ট্রেডিশনাল ক্রিমিনাল, আমরা বলতে পারি হয়তো তারা আইন অমান্যকারী। সুতরাং ট্রেডিশনাল ক্রিমিনালদের ক্ষেত্রে যেরকম অভিযান পরিচালনা করা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে যেতে পারি না, এটা সবসময় আমাদের বিবেচনায় নিতে হয়। তারপরেও আমাদের অনেকগুলো প্রতিকূলতা অথবা চ্যালেঞ্জিংয়ের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়। এর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অধিক্ষেত্র, প্রায় ৬,০০০ কিলোমিটার হচ্ছে আমাদের নৌ অধিক্ষেত্র, যেখানে আমাদের মাছকে সংরক্ষণ করার জন্য আমাদের প্রচেষ্টা নিতে হয়। আমাদের লোকবলের স্বল্পতা, আমরা অনেকবার বলেছি যে আমাদের ১৫৭টি নৌ থানা ফাঁড়ির মধ্যে ৩৭টি নৌ থানা ফাঁড়ি আমরা চালুই করতে পারিনি লোকবলের অভাবে, এবং আমাদের অনেক নৌ থানা ফাঁড়িতে মাত্র ৮ থেকে ৯ জন জনবল রয়েছে। এই স্বল্প জনবলও একটি চ্যালেঞ্জিং আমাদের জন্য, আমাদের কাজ করার ক্ষেত্রে। নৌযান ৩৫টা আমাদের যে চালু নৌ থানা ফাঁড়ি রয়েছে, এর ৩৫টা নৌ থানা ফাঁড়িতে আমাদের কোনো নৌযানই নেই, আমরা ভাড়া করে নৌযান দিয়ে আমাদের কার্যক্রম চালাতে হয়। এর বাইরে যে আধুনিক প্রযুক্তি, সেই ক্ষেত্রেও আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো এই কাজগুলো করার ক্ষেত্রে এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কিন্তু আমরা অভিযানগুলো পরিচালনা করে আসি, এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে এবং আরও বেশি আমরা কাজ করতে সক্ষম হব। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি একটু মাহবুবা খানম, তথ্য কর্মকর্তা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আপনার কাছে আসি। আসলে জনসচেতনতার একটি জায়গা রয়েছে, সেই জায়গায় আসলে আপনারা কতটা কাজ করছেন? জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কাজ করছি। টিভিসি জিঙ্গেল নির্মাণ করে বিভিন্ন জনবহুল স্থানে ডিসপ্লে বোর্ডে কাভার্ড ব্যানে করে প্রচারের ব্যবস্থা করেছি। লিফলেট, পোস্টার এগুলো মুদ্রণ করে বিতরণ করেছি মাঠ পর্যায় পর্যন্ত। তারপর ইলিশ অভয়াশ্রম যেসব এলাকায়, সেগুলোতে আমরা প্রচারণার কাজ আরও বেশি করে করেছি। জেলেদের মধ্যে সচেতনতা কি করতে পারছেন? ওনাদেরকেও আমরা বিভিন্নভাবে, বিশেষ করে আমাদের কাজটা হচ্ছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করেছি। তাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিয়েছি যেন নিষিদ্ধ সময়ে মাছ জাটকা ধরা থেকে, ইলিশ ধরা থেকে বিরত থাকে। আমি একটু আবারও যেতে চাই মোল্লা এমদাদুল্লাহ, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে আপনি অনেক সফলতার কথা, মানে অনেক উদ্যোগের কথা আপনার কাছ থেকে শুনেছি, কিন্তু এই উদ্যোগের ফলে সফলতা কতটা এসেছে আর ব্যর্থতা কতটা? যে আমাদের এখানে সফলতা আছে, আমাদের ব্যর্থতা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে থেকে ইলিশকে আমরা এখনো পর্যন্ত ধরে রাখতে পারছি। আমাদের ইলিশের উৎপাদনে আপনি আগেই বলছেন যে সারা বিশ্বে যে ইলিশ উৎপাদন হয় তার 80%ই বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে যে মাছ উৎপাদন হয় একক প্রজাতি হিসেবে ইলিশ সর্বোচ্চ 11%। এটা আসলে এর পিছনে প্রায় 6 লক্ষ পরিবার এটার সাথে জড়িত। সুতরাং আমাদের জিডিপিতেও প্রায় 1% এখানে অবদান আমাদের রয়েছে। এজন্য শুধু ইলিশে, এজন্য আমাদের জিআই পণ্য, যেটা আমাদের গর্বের, এটা আমাদেরই সম্পদ, আমাদের জাতীয় মাছ। এটাকে রক্ষা করার জন্য মৎস্য অধিদপ্তর, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় আমরা কাজগুলো করতেছি। কিন্তু এই কাজগুলো এত সহজ না, আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি। যেমন আমাদের পুলিশ, ওনারা অনেক সীমাবদ্ধতার কথা বলছেন, জনবল সহ। আমাদের এক হলো প্রাকৃতিক কিছু সীমাবদ্ধতা আছে, যেটা আমাদের মোহনাগুলো পলি পড়ে ভরাট হয়ে গেছে। আমাদের ইলিশের প্রজনন ক্ষেত্র এটা নষ্ট হয়ে যাচ্ছে, পলি পড়ে ভরাট হয়ে এটা সংকুচিত হয়ে গেছে। সেটা আমরা কেন উন্নয়ন করতে পারছি না? মোহনা যেটা পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের কারণেই হোক বা যে কারণে হোক, পানির সেই ফ্লোটা কিন্তু এখন নাই। আমাদের মোর দ্যান 50% নদী কিন্তু অনেক মরে গেছে। আমাদের প্রত্যেকটা নদীর তাদের আগে যে অবস্থা ছিল, এখন পলি পড়ে ভরাট হয়ে যাওয়ার কারণে চর পড়ে যাচ্ছে। এখন আমার সমুদ্র থেকে মাছ, ইলিশটা নদীতে আসে ডিম ছাড়ার জন্য, সে মোহনা যেটা দরজা, সেই দরজা আসতে সে বাধা পাচ্ছে। তার যে পরিমাণ পানি থাকা দরকার সে পানি পাচ্ছে না। তার মাইগ্রেটরি রুট, যে চ্যানেলে সে আসবে সমুদ্র থেকে নদীতে ডিম ছাড়ার জন্য,
সেই রুটটা মাইগ্রেটেড রুট পলি ভরাট হয়ে নষ্ট হয়ে গেছে। তার নার্সারি গ্রাউন্ড যেটা সে অবস্থান করে, ইলিশ কিন্তু অক্টোবর মাসে ডিম ছাড়ে এবং এপ্রিল মাস পর্যন্ত অবস্থান করে নদীতে 6 মাস। এই 6 মাসে নার্সারি গ্রাউন্ড যেটা এটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দুটা কারণ, এক হলো পলি ভরাট হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় কারণ যেটা সেটা হলো আমাদের দূষণ। ঢাকা শহরে যত ময়লা আছে সবই কিন্তু যাচ্ছে এই আমার চাঁদপুর, এই সে লক্ষ্মীপুর, এই বরিশাল, এখানে যাচ্ছে। আমার দূষণের কারণে বিরাট একটা ক্ষতি আমাদের হচ্ছে। তো এখানে মূলত হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো 3টা। একটা হলো পলি ভরাট হয়ে যাওয়া, আমাদের ইলিশের অভয়াশ্রম, নার্সারি গ্রাউন্ড, প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে। আর একটা বড় চ্যালেঞ্জ সেটা হলো যে আমাদের ইললিগাল ফিশিং হচ্ছে, অর্থাৎ আইইউই ফিশিং, ইললিগাল ফিশিং হচ্ছে, আনরিপোর্টেড আনরেগুলেটেড ফিশিং যেটা, এটা আমাদের হচ্ছে। জেলেরা কিন্তু তারা মাছ ধরার জন্য মাছ ধরে, মা ইলিশের সময় ধরে, জাটকা ধরে, তারা হুমড়ি খেয়ে পড়ে। আর একটা যে সমস্যা যেটা সেটা হলো আমাদের দূষণ। সবচেয়ে বড় থ্রেট হলো এই 3টা জিনিস। এই 3টা জিনিসের কারণে আমাদের ইলিশের উৎপাদনে আমাদের অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও মৎস্য অধিদপ্তর এবং সবাইকে নিয়ে ইলিশের উৎপাদন এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনায় ফিরবো, তবে একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 দেশ টিভির বিশেষ আয়োজনে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 দেশ টিভির বিশেষ আয়োজন আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন। আমি একটু শুরুতেই যেতে চাই নৌ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান। আপনার কাছে আসি, আসলে এই যে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 পালিত হচ্ছে, আমরা যে জাটকা নিধন বন্ধ করার যে উদ্যোগগুলো নিচ্ছেন, কি কি আইন আছে, আসলে পর্যাপ্ত আইন কি আছে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের মৎস্য আইনে এই জাটকা নিধনের ব্যাপারে আমাদের আইন ইতিমধ্যে কার্যকর রয়েছে। আপনারা জানেন যে 25 সেন্টিমিটারের নিচে যে সমস্ত মাছগুলো রয়েছে সেটাকে বলা হয় জাটকা। এবং মৎস্য আইন 1950-এর 5-এর 1 ধারা বলা হয়েছে এই 8 মাস, অর্থাৎ নভেম্বর থেকে জুন পর্যন্ত এই 8 মাস জাটকা ধরা সম্পূর্ণ নিষেধ। এই সময় কেউ যে জাটকা ধরে, তাই না, আইনে বলা হয়েছে 1 থেকে 2 বছর পর্যন্ত তার কারাদণ্ড হবে, এবারে 5,000 টাকা তার জরিমানা হবে। সুতরাং আমরা যখনই এই ধরনের কার্যক্রমে আমাদের অর্থাৎ আইন ভঙ্গ করে যারা কার্যক্রম করে তাদের বিরুদ্ধে এই আইনে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। জি, সাজা তো নিশ্চয়ই আপনারা দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে সুফল কতটা মিলছে? আসলে আগেও বলেছি যে আমরা জেলেদের ক্ষেত্রে আসলে তারা যেহেতু আমরা প্রচলিত অপরাধী না, তাদের ক্ষেত্রে আমরা সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিই হচ্ছে তাদের যত বেশি মোটিভেশন করা যায়, অর্থাৎ তারা যাতে মাছ ধরা থেকে এই নিষিদ্ধকালীন সময়টা বিরত থাকে সেই প্রচেষ্টা আমরা নিয়ে থাকি। তারপরেও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর প্রয়োজনে আমাদের জেলায় অনেক সময় মাছ ধরতে নামে এবং তখন আমরা অভিযান পরিচালনা করে থাকি। নৌপুলিশ থেকে আমাদের নৌপুলিশ কিন্তু অনেকগুলো কাজই করতে হয়, কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাজ যেটা করতে হয় এই অবৈধ মৎস্য আরোহণের যে অভিযানগুলো এবং এই বিষয়ে মামলা গ্রহণ করে সেগুলোকে আমাদের মামলা চার্জশিট দেওয়া অথবা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠানো। কোনো পরিসংখ্যান কি আছে? আমাদের প্রতি মাসে আমরা প্রায় 150-র মতো মামলা এই সময় নিষিদ্ধকালীন সময়ে অলমোস্ট 100 থেকে 150 মামলা কিন্তু রুজু করা হয় এই নিষিদ্ধকালীন সময় মাছ ধরার ক্ষেত্রে। কোনো সুফল মিলছে? অবশ্যই। আমি আগেই স্ট্যাটিস্টিক্যালি আপনাকে দেখিয়েছি যে শুধুমাত্র যে আইন প্রয়োগ করেই সুফল মিলছে তা নয়, মানুষ আমাদের সচেতনতা বৃদ্ধি এবং এই ইলিশ সংরক্ষণ বা ইলিশ রক্ষার ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম করা হচ্ছে সবগুলো সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু আজকে আমরা ইলিশের যে ক্রমবর্ধমান যে সুফল পাচ্ছি সেটা একটা সম্মিলিত প্রয়াসে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু মোল্লার এমদাদুল্লাহ, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প, আপনার কাছে একটু আসতে চাই। ইলিশের যে অভয়াশ্রম, সেই অভয়াশ্রম আসলে বাংলাদেশে কোথায় কতটি আছে একটু যদি বিস্তারিত বলেন। আমাদের ইলিশের অভয়াশ্রম আছে 6টা। তো মার্চ এপ্রিল এই 2 মাস এখানে অভয়াশ্রম আছে 5টা, আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস আছে 1টা। মার্চ এপ্রিল অভয়াশ্রম যে 2 মাস সেটা হলো চাঁদপুরের ষাটনল থেকে শুরু করে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার, আর শরীয়তপুরের নড়িয়া ভেদরগঞ্জ এখানে আছে 20 কিলোমিটার, পদ্মা নদীর 20 কিলোমিটার।
আর ভোলাতে আছে 2টা অভয়াশ্রম, একটা হলো চর ইলিশা, মেঘনা নদীর চর ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার। আর তেঁতুলিয়া নদী যেটা ভোলার সাথেই, তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে এটা চর রুস্তুম হলো পটুয়াখালীর রাঙ্গাবালির চর রুস্তুম 100 কিলোমিটার। আর সম্প্রতি যেটা হয়েছে মেহেন্দিগঞ্জ এবং হিজলা, এখানে 82 কিলোমিটার, যেটা গজারিয়া, কালাবদর এবং মেঘনা নদী, 3টা নদী, অর্থাৎ হিজলা এবং মেহেন্দিগঞ্জের মাঝখানে প্রায় পুরো অংশটাই পড়ছে এখানে 82 কিলোমিটার। এটা হলো মার্চ এপ্রিল এই 5টা অভয়াশ্রম। আর একটা অভয়াশ্রম আছে হলো পটুয়াখালীর কলাপাড়ায় আন্দারমানিক নদীর 40 কিলোমিটার, যেটা নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। একটু যেতে চাই মাহবুবা খানম, তথ্য কর্মকর্তা, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আপনার কাছে একটু আসি। জাটকা রক্ষা কর্মসূচি আওতায় আসলে আপনারা বিভিন্ন যেসব কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে বা তাদের সহযোগিতা কতটা পান? মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় মৎস্য অধিদপ্তর বিভিন্ন সংস্থা এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহের সাথে সমন্বয় সাধন করে থাকে। আমরাও মন্ত্রণালয়ের নির্দেশনায় নিজ নিজ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়নে অংশগ্রহণ করে থাকি। জাতীয় টাস্ক ফোর্স কমিটির সিদ্ধান্তের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া স্থানীয় পর্যায়ে বা জেলা বা উপজেলা পর্যায়ে স্থানীয় টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হয় এবং মাঠ পর্যায়ের দপ্তরগুলো সে অনুযায়ী কাজ করে এবং জাটকা ও ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখে। জি, ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই মোল্লা ইমদাদুল্লাহ আপনার কাছে, যে জেলেদের মধ্যে আসলে সচেতনতার জায়গা কতটা বেড়েছে, মানে আপনারা আসলে সামনের দিকে কতটা সুফল পাবেন বলে মনে হয়, মানে সে পথে কতটা এগোচ্ছে? জেলেদেরকে সচেতন করার জন্য আমাদের যে সময় আমাদের ব্যান্ড পিরিয়ডগুলো থাকে, সে সময় আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা তাদের সাথে আমরা সচেতনতা সভা করে থাকি এবং প্রত্যেকটা মাছঘাটে, এবং আমাদের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প থেকে সেখানে অর্থায়ন করা হয়। বিশেষ করে আমাদের মা ইলিশের যে আমাদের মা ইলিশের ডিমসরা নির্বিঘ্ন করার সময়, তখন আমরা প্রত্যেকটা অভয়াশ্রমের এলাকায় আমরা করে থাকি। মার্চ এপ্রিল অভয়াশ্রমের সময়, সে সময় আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা সচেতনতা সভা করে থাকি। এরপরে জাটকা সংরক্ষণ 8 মাস, সে সময় আমরা করে থাকি। আবার এই সামনে 58 দিনের যে অভিযান আমাদের আসতেছে 15ই এপ্রিল থেকে 11ই জুন, তখনও আমরা সামুদ্রিক যে এলাকা আছে সেখানে আমরা সচেতনতা সভা আমরা করব। এখন জেলেদের কাছে আমরা আসলে সাড়া বেশ ভালো পাচ্ছি। আগের থেকে আমাদের উন্নতি অনেক হয়েছে এবং তারা আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের এখন যে মার্চ এপ্রিল অভয়াশ্রম চলতেছে, আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পটগুলা চাঁদপুর সদর, হাইমচর এবং বরিশালের মেহেন্দিগঞ্জ, জেলেদের নিয়েই কিন্তু আমরা এখন প্রায় 100% আমরা এই অভয়াশ্রম এলাকার জাটকাকে আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। এই জন্য তাদের মধ্যে সচেতনতাটা বাড়ছে। আসলে আমাদের ডিআইজি সাহেব যেটা বললেন, তারা তো আসলে ক্রিমিনাল না, তারা তো মূলত পেটের দায়ে করে। যেমন আমাকে এক জেলে বলতেছিল যে স্যার, আমার মা ক্যান্সারে আক্রান্ত, মহাখালী ভর্তি, আমি এখন কি করব, 2 মাস আমি কি করব। তাদের এই মানবিক বিষয়গুলো আছে, এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার উপায় নেই। সব দিক মিলে তারা কিন্তু আসলে খুবই আমাদেরকে সহযোগিতা করতেছে এবং তাদের সহযোগিতার ফলে আমরা করতে পারতেছি। কয়জন মানুষ মাছ ধরে? 95% চোখ বুঝে তারা কিন্তু আইন মানে। বড় জোর 5% তারা বিভিন্ন পেটের দায়ে হোক, কেউ আড়তদারের লোনের কারণে হোক, এনজিওর কিস্তির কারণে হোক, যাওয়ার চেষ্টা করে। কিন্তু 95% তারা তো একবারে 95% তারা আইন চোখ বুঝে তারা মানে। এজন্য তাদের এই শ্রেণী আসলে খুবই সচেতন এবং আগের থেকে সচেতনতা আমাদের আস্তে আস্তে পর্যায়ক্রমে অনেক বাড়তেছে। আচ্ছা, একটি পরিসংখ্যান যতটুকু জানি আমরা, যে 2025 সালে 5.5 লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন বাংলাদেশে হয়েছে, যেটি 2010 সালে প্রায় 3 লক্ষ মেট্রিক টন ছিল। আমরা যদি জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ করতে পারি, সেক্ষেত্রে কি পরিমাণ আমাদের এই সংখ্যাটা বাড়বে, ইলিশের উৎপাদন বাড়বে? আমাদের যদি জাটকা রক্ষা করতে পারি, আমাদের লক্ষ্যমাত্রা হলো 6 লক্ষ মেট্রিক টন
আমাদের লক্ষ্যমাত্রা। তা আমরা চেষ্টা করতেছি যদি আমাদের শুধু জাটকা রক্ষা করা না, এটা বললাম না বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট, আমার ডিম ছাড়া থেকে শুরু করে আমার জাটকা রক্ষা করা, আমার অভয়াশ্রম রক্ষা করা, আমার সমুদ্রের অভয়াশ্রম, অর্থাৎ ও যখন হাঁটতে পারে চলতে পারে ততক্ষণ পর্যন্ত আমাকে তাকে যত্ন নিতে হয়। তার ছোট জন্ম নেওয়া থেকে শুরু করে আমাকে সব জায়গায় সব ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করতেছি। এজন্য আমরা এটাই আমাদের লক্ষ্যমাত্রা হলো 6 লক্ষ মেট্রিক টন। আমরা আশা করি আমাদের সেই লক্ষ্যমাত্রা আমাদের অর্জিত হবে। এটা কি এই বছরে পৌঁছাতে পারবেন? আমরা এই বিষয়ে আমরা আশাবাদী যে আমরা পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে আবারও এই আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 দেশ টিভির বিশেষ আয়োজন নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 দেশ টিভির বিশেষ আয়োজনে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু আবারও যেতে চাই মোল্লা এমদাদুল্লাহ প্রকল্প পরিচালক আপনার কাছে। আসলে অভয়াশ্রমগুলো কিভাবে রক্ষা করা যায় এবং এই জাটকাকে কিভাবে রক্ষা করা যায়, দেশে ইলিশ উৎপাদন বাড়ানো যায়, আপনাদের টার্গেটে পৌঁছাতে পারেন একটু যদি বলেন। আমাদের আগে আমি বলছি যে অক্টোবর থেকে এপ্রিল মাস 6 মাস কিন্তু জাটকা তার জন্ম থেকে শুরু করে তার জুভেনাইল পিরিয়ড পর্যন্ত 6 মাসে থাকে। এই 6 মাস সে অভয়াশ্রম এলাকায় থাকে এবং 6 মাস সে অভয়াশ্রম এলাকায় স্কুল ফর্মে থাকে। তো এই সময়ে আমাদের 24 ঘন্টা আমরা মূল যে ফোকাস যেটা করি সেটা হলো 24 ঘন্টা পাহারা দেওয়া। আমাদের কিন্তু অভয়াশ্রম এলাকায় যেমন চাঁদপুরে আমার একই এক জায়গায় 10টা বড় স্পিড বোট আছে, 24 ঘন্টা আমরা পাহারা দিতেছি। মৎস্য অধিদপ্তর এবং তার সাথে আমাদের নৌ পুলিশ আছে, বাংলাদেশ কোস্ট গার্ড আছে, নৌবাহিনী আছে, আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন আছে। আমরা সবাইকে নিয়ে করতেছি এবং সাথে আমাদের জেলেরাও আছে। সবাইকে নিয়ে আমরা অভয়াশ্রমটা আমাদের মূল টার্গেট হলো এটা পাহারা দেওয়া, 24 ঘন্টা পাহারা, দিন রাত 24 ঘন্টা। গত অভয়াশ্রমে আমরা কিন্তু সেহরি ইফতারি আমাদের টিম তারা কিন্তু নদীতে সেহরি ইফতারি করছে, এমনকি ঈদের দিনও ওনারা কিন্তু ঈদ করছে নদীতে। আর সেক্ষেত্রে আমাদের এখানে ফোকাস থাকবে হলো যে আমরা পাহারা দিয়ে এটাকে রক্ষা করব। শুধু যে অভিযান করব, জেলেকে আটক করব, এটা আমাদের মূল লক্ষ্য না। আমাদের লক্ষ্য হলো এটাকে পাহারা দিয়ে এটাকে সংরক্ষণ করা। সেক্ষেত্রে আমাদের বড় একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হলো যে আমাদের অবৈধ জালের উৎপাদন যে এটা যদি বন্ধ করতে পারি, জেলেরা যদি কারেন্ট জাল না পায় তাহলে তো সে এটা দিয়ে জাল এই জাটকা ধরতেই পারবে না। জাটকায় বেশি ধরা হয় কারেন্ট জাল দিয়ে। আমাদের এখানে আমরা বড়টা ফোকাস করছি যে কারেন্ট জালের উৎপাদন স্থলকে বন্ধ করা। বাংলাদেশে যত কারেন্ট জাল উৎপাদন হয় এর প্রায় 100%ই মুন্সিগঞ্জ সদরে। আমরা সেই মুন্সিগঞ্জ সদরে আমরা প্রতিদিন আমরা অভিযান করতেছি এবং কারেন্ট জাল আমরা প্রায় 50% এই গত 2-3 মাসে আমরা প্রায় 50% কারেন্ট জাল উৎপাদন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। এই জন্য অভয়াশ্রম রক্ষা করতে গেলে আমার আইন বাস্তবায়ন যেমন জরুরি, আমার মানুষকে সচেতনতা করার জন্য জরুরি, আমার কারেন্ট জালের উৎপাদন কারখানাটা আমার বন্ধ করা জরুরি এবং সবাই সম্মিলিতভাবে কাজটা করা দরকার। এককভাবে মৎস্য অধিদপ্তর কাজটা করে না, সম্মিলিত জায়গায় সহযোগিতা পান। আমরা সকলে সহযোগিতা পাই। আমরা দিনে রাতে যখনই ডাকি আমরা বাংলাদেশ নৌ পুলিশকে পাই, আমরা বাংলাদেশ কোস্ট গার্ডকে আমরা পাই। দিন রাত 24 ঘন্টা ওনারা আমাদের পাশে আছেন। জি ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই নৌ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে একটু আসি যে কারেন্ট জাল বন্ধ করার একটি বিষয় আপনারা অভিযান করে থাকেন, একই সঙ্গে পাহাড়ের বিষয়টি বললেন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, সেই জায়গায় আপনারা কতটা করতে পারছেন এবং কারেন্ট জাল বন্ধ কেন আমরা পুরোপুরি করতে পারছি না? ধন্যবাদ আপনাকে। অলরেডি আমাদের পিটি সাহেব যেটা বলেছেন যে আমাদের কিন্তু কারেন্ট জাল খুব একটা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ মুন্সিগঞ্জ সদরেই ম্যাক্সিমাম কারেন্ট জাল উৎপাদন হয় এবং এই কারেন্ট জালগুলো উৎপাদনের ক্ষেত্রে বাধা দেওয়া বা অপারেশন পরিচালনা করা এটা কিন্তু নিরন্তর করা হচ্ছে এবং এটা গত কয়েক মাসে এটা আমরা অনেক গুণ বৃদ্ধি করেছি। ফলে কিন্তু অধিকাংশ কারেন্ট জাল কারখানা বন্ধ হয়ে গেছে। বাকি কারখানাগুলো বন্ধ করার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের যে সীমাবদ্ধতার কথা আমি বলেছিলাম যে আমাদের লোকবলের স্বল্পতা বা নৌযানের সংকটতা, আমি শুধু আপনাদের একটু জানাচ্ছি যে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের আইজিপি মহোদয় নৌ পুলিশের জনবল বৃদ্ধির জন্য একটা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আশা করছি খুব দ্রুততার সাথে এটা হবে। ফলে কিন্তু আমরা লোকবল বৃদ্ধি করতে পারলে কিন্তু অপারেশন অ্যাক্টিভিটিস অটোমেটিক বেড়ে যাবে। একইভাবে আমাদের নৌযান বৃদ্ধি করা যায়। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, আমাদের
যে জেলেরা যখন নিষিদ্ধ সময় মাছ ধরে তারা কিন্তু খুব দ্রুত গতির নৌযান কিন্তু ব্যবহার করে, এবং এই যখন আমরা তাদেরকে ধরতে যাই খুব দ্রুততার সাথে তারা কিন্তু পালিয়ে যেতে পারে। ফলে আমাদের কিন্তু তাদেরকে চেস করতে হলে এই ধরনের তার চেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন নৌযান আমাদের প্রয়োজন হবে। আরেকটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে তারা অনেক সময় দেখা যায় অনেক ছোটো ছোটো খালের ভিতরে খুব গোপনে অনেকগুলো একসাথে আস্তানা করে থাকে, এবং হঠাৎ করে তারা যখন দেখে নৌ পুলিশ বা অন্য কেউ নেই তখন আসে কাজটা করে। আমরা এই জন্য বলতে চাই প্রযুক্তির ব্যাপার আমরা ড্রোন ইন্ট্রোডিউস করতে চেষ্টা করছি বিভিন্ন আমাদের অঞ্চলগুলোতে। যদি আমরা অ্যাটলিস্ট ড্রোনগুলা ব্যবহার করতে পারি, এই ড্রোনগুলো গিয়ে কিন্তু তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারবো, ফলে কিন্তু অপারেশনাল কার্যক্রম আরও বেশি গতিশীল করা যাবে। আরেকটা বড় আমি অনেক জায়গায় কথাটা বলেছি সেটা হচ্ছে আমাদের নদীগুলোতে আমরা যদি একটা মাস্টার ভেসেল, অর্থাৎ যেখানে আমাদের একটা স্থায়ী একটা ঘাটির মতো করে আমাদের বৃহৎ সংখ্যক আমাদের নৌপুলিশ ওখানে রাখা যাবে, বড় একটা ভেসেল রাখা যায়, ওখান থেকে বোট দিয়ে অপারেশন করাটা সহজ হবে। এখনও আমরা এটা সম্ভব হয়নি। আমরা আমাদের মন্ত্রণালয় বলেছি ভেসেলগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা বড় বড় নদীগুলোতে ওখানে স্থায়ীভাবে কিন্তু আমরা আমাদের নৌপুলিশকে রাখতে পারবো, রক্ষা করতে পারবেন, রক্ষা করতে ইনশাল্লাহ আমরা সক্ষম হব। জি, শেষ কথা আর কিছু বলতে চান? আর একটু শুধু আমি বলবো যে আমরা আগেও বলেছি যে আমাদের যে জেলেরা তারা কিন্তু অধিকাংশ জেলেই কিন্তু আমাদের আইন মান্যকারী এবং তারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করে। আমরা আমাদের বিভিন্ন অংশীজন সভা করছি তাদের সাথে। আমাদের পিটি সাহেব অলরেডি বলেছেন তাদের যে প্রণোদনা সেটা বৃদ্ধি করা এবং এই নিষিদ্ধকালীন সময় তাদেরকে বিকল্প যে কর্মসংস্থান সেই জায়গাগুলোর কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তারপরেও কিছু কিন্তু অসাধু লোকজন, বিশেষ করে দাদন দেয় যারা, ইভেন কি আমরা জানতে পারি অন্যান্য অঞ্চল থেকেও তারা এই সমস্ত যেটাদেরকে উদ্বুদ্ধ করে তারা পয়সার লগ্নি করে, এগুলো যদি আমরা বন্ধ করতে পারি আমরা আশাবাদী আমাদের এই সময়গুলোতে আমাদের মাছটাও বন্ধ থাকলে আমাদের এই মৎস্য সম্পদ, যেটা একটা সময় আমরা মনে করতাম যে মৎস্য সম্পদ হয়তো আমরা একটা সময় খুব ক্রাইসিসে পড়বো, ইনশাল্লাহ সবার সম্মিলিত চেষ্টায় আমাদের অনেকটা বৃদ্ধি পাওয়া। জেলেদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আরও বৃদ্ধি পাবে। আমি জেলেদের শুধু বলবো যে জেলে বাইরা কিন্তু আমাদেরই অংশ, আমাদের এই দেশেরই তারা নাগরিক, এবং তারা আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা কখনোই তাদের অপরাধী হিসাবে কখনো শনাক্ত করি না। আমরা তাদেরকে মনে করি যে তারা আমাদেরকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতায় আমাদের মৎস্য সম্পদ আদর বৃদ্ধি পাবে, তাদের পাশে আমরা সব। অসংখ্য ধন্যবাদ। আমি একটু মাহবুবা খানম আপনার শেষ কথা যদি 1 মিনিটে শেষ করেন। আমার সবার কাছে একটাই অনুরোধ, জাতীয় এই সম্পদ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য দেশ টিভি সহ সকল সরকারি বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি যেন এই গুরুত্বটা জনগণের কাছে তুলে ধরে, জাতীয় এই সম্পদ যেন রক্ষা করে, তাহলে মাছে ভাতে বাঙালি আমরা ঠিক থাকবো। অসংখ্য ধন্যবাদ। আমি একটু মোল্লা এমদাদুল্লাহ, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প, আপনার কথা দিয়ে শেষ করতে চাই। আপনি শেষ কথা জেলেদের উদ্দেশ্যে কি বলতে চান এবং আমাদের দেশে যে জাতীয় ঐতিহ্য ইলিশ, সেই ইলিশের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আপনার শেষ বার্তা কি থাকবে? আমাদের মোহনাগুলো পলি পড়ে যে ভরাট হয়ে যাচ্ছে, আমার অবাশ্রম নষ্ট হয়ে যাচ্ছে, নার্সারি গ্রাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে, এটা যদি এখন থেকে আমার ড্রেজিং না করা হয়, পরিকল্পিতভাবে ড্রেজিং না করা হয়, তাহলে হয়তো আগামী 20 বছর পরে সমুদ্রে থেকে ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে আর আসবে না, কারণ তার দরজা তো বন্ধ, মোহনা যদি বন্ধ হয়ে যায়। এজন্য এখনই আমাকে পরিকল্পিতভাবে আমার ড্রেজিংয়ের দিকে আগাইতে হবে। আমার ইলিশের প্রবেশ দ্বার এটাকে আমাকে সুরক্ষিত করতে হবে। আর জেলেদের জন্য আমাদের বার্তা যেটা, সেটা হলো যে এই সম্পদের মালিক আপনারা, এটাকে আহরণ আপনারাই করবেন, এর মালিক আপনারা। সুতরাং রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের না, মৎস্য অধিদপ্তরের না, পুলিশ প্রশাসনের না, এর রক্ষা করার দায়িত্ব তাদের, তারাই আহরণ করবে, আমরা ধরবো না। এবং অভয়াশ্রমগুলো রক্ষা করার ব্যাপারে আমাদের যে অভয়াশ্রমগুলো আমাদের সাথে, ওনারা আমাদের সাথে থাকবেন, ওনারা পাহারা দিবেন, ওনারাই এটাকে রক্ষা করবেন। আমরা উভয়ে মিলে আমাদের কো ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এই সম্পদকে রক্ষা করব। আপনারা এই জাটকা নিধন যে বন্ধ করা, সে বন্ধ করার ক্ষেত্রে কতটা সফল হয়েছেন? আমরা এবছর জাটকা যেটা ছোট, এটা কোনো কি পরিসংখ্যান আছে যে জাটকা নিধন করার ক্ষেত্রে? আমাদের আমাদের যে জাটকা রক্ষা হয়েছে এর প্রায় 30% মতো আমরা যেটা ডিম ছাড়ছিল
আমার 30%-এর বেশি আমরা রক্ষা করতে পারছি, যেটা যখন একদম ডিম ছাড়া থেকে শুরু করে এই পর্যন্ত। মানে 30% জাটকা আপনারা রক্ষা করতে পারেন? আমাদের যেটা ডিম ছাড়া তো ছাড়ে প্রায় 52% হলো আমাদের রক্ষা হয়, আমরা ডিম ছাড়তে পারছে। আর জাটকা পর্যন্ত রক্ষা করার জন্য আমাদের প্রায় 30%-এর বেশি আমরা রক্ষা করতে পারছি। 50% কেন, মানে 100% কেন ডিম ছাড়তে পারে না? ইলিশ সারা বছর ডিম ছাড়ে, আচ্ছা, সুতরাং সে সারা বছরই ডিম ছাড়বে। এটি ইলিশের প্রধান প্রজনন মৌসুম, এটাকে প্রজনন মৌসুম একমাত্র প্রজনন মৌসুম বলা হয় নাই, এটা হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময় অধিকাংশ ইলিশই ডিম ছাড়ে। কিন্তু এই 30% আপনারা মানে বাড়ানো যাচ্ছে না কেন, এই যে জাটকা রক্ষা? আমাদের কিন্তু গত বছরের তুলনায় এবছর এটা আরো বাড়ছে। সামনের দিনগুলোতে কি কারণ বলবেন? সে তো ছোট যে বাচ্চা, তার মর্টালিটি থাকে, অন্য মাছে খেয়ে থাকে, এবং ছোট বাচ্চা যেহেতু পানির মধ্যে শেষ পর্যন্ত সে মারা যাবে। 30%-এর যে আমাদের হয়েছে, এটা আসলে অনেক ভালো অ্যাচিভমেন্ট। অসংখ্য ধন্যবাদ জনাব মোল্লা এমদাদুল্লাহ, প্রকল্প পরিচালক, এবং মিজানুর রহমান, নৌ পুলিশের ডিআইজি, এবং মাহবুবা খানম, তথ্য কর্মকর্তা মৎস্য। আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 দেশ টিভির বিশেষ আয়োজনে আজ এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠান, অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।